কর্মমুখী রসায়ন। ভিনেগার প্রস্তুতি। কি বলা আছে? আখের রস, খেজুরের রস কিংবা স্টার্চ যে উৎসই হোক না কেন, ভিনেগার 6-10% অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ। ভিনেগার হলো 6-10% অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ। তারপরে এটা হচ্ছে বেসিক, এটা লিখতে হবে না, এগুলো আর কি জানলে তাড়াতাড়ি মুখস্থ হবে। তো CH3COOH এটাকে বলে ইথানোয়িক অ্যাসিড। HCOOH এটাকে বলে মিথানোয়িক অ্যাসিড। অ্যাসিডের কাজ হলো H+ আয়ন ত্যাগ করা। তো এদের ক্রিয়ার কৌশল CH3COOH এটাকে H+ আয়ন ত্যাগ করলে CH3COO- H+ আয়ন ত্যাগ করে, আর এটা ত্যাগ করলে এই যে HCOO হয়ে যায়, একটা ত্যাগ করে মানে এইচগুলো চলে যায়। তারপরে এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট, এগুলা ভিনেগার প্রস্তুতিতে ব্যবহৃত এনজাইম। এগুলো এনজাইম ব্যবহার করে ভিনেগার প্রস্তুত করা হয়। এগুলো এনজাইম খুব ভালো করে মনে রাখতে হবে। ইনভার্টেজ আর্দ্র বিশ্লেষিত করে। ইনভার্টেজ আর্দ্র বিশ্লেষিত করে। তারপরে জাইমেজ ফার্মেন্টেশনে ব্যবহৃত হয়। ফার্মেন্টেশনে ব্যবহৃত হয়। ইনভার্টেজ আর্দ্র বিশ্লেষিত করে আর জাইমেজ ফার্মেন্টেশনে ব্যবহৃত হয়। তারপরে হচ্ছে চিনি, সুক্রোজের সংকেত হচ্ছে C12H22O11, C12H22O11, 12/11 তারপর আরেকটা আছে হচ্ছে এসিডোব্যাক্টার ব্যাকটেরিয়া, সামনে দেখতেছি। কারণ গ্লুকোজ আর ফ্রুক্টোজের সংকেত সেম। গ্লুকোজ আর ফ্রুক্টোজের সংকেত হলো C6H12O6 আর হচ্ছে ইথানলের সংকেত হচ্ছে CH3CH2OH হচ্ছে ইথানল। আর CH3COOH এটা তো ইথানোয়িক অ্যাসিড বা ভিনেগার। এটার 6-10% জলীয় দ্রবণ হচ্ছে ভিনেগার। তো এখন আমরা ভিনেগার প্রস্তুতি দেখব। প্রশ্নে দেওয়া থাকতে পারে প্রথমে যৌগটা, অর্থাৎ ভিনেগার কোন যৌগ, যেমন আখের রস বা খেজুরের রস, এটা আগে উল্লেখ করতে হবে যে প্রশ্নে যেটা দেওয়া থাকবে। উল্লেখ করার পর এই বিক্রিয়াগুলো করতে হবে। তো প্রথমে বিক্রিয়াতে হচ্ছে সুক্রোজ পানির সাথে যোগ হয়ে সুক্রোজ কি C12H22O11 সুক্রোজ পানির সাথে যোগ হয়ে ইনভার্টেজ, ওই যে এনজাইম ছিল, ইনভার্টেজ এনজাইমের সাহায্যে আর্দ্র বিশ্লেষিত হবে। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইনভার্টেজ এনজাইমের সাহায্যে আর্দ্র বিশ্লেষিত হয়ে গ্লুকোজ আর ফ্রুক্টোজ উৎপন্ন করবে। তো এই জিনিসটাই এখানে লেখা আছে। কি লেখা আছে? সুক্রোজ ও পানির মিশ্রণে ইনভার্টেজ এনজাইমের সাহায্যে, এই যে ইনভার্টেজ এনজাইমের সাহায্যে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আর্দ্র বিশ্লেষিত হয়ে গ্লুকোজ ও ফ্রুক্টোজ উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? গ্লুকোজ ও ফ্রুক্টোজ উৎপন্ন হয়। বিক্রিয়া 1 গেল। তারপরে বিক্রিয়া 2 হলে এই যে গ্লুকোজ ও ফ্রুক্টোজকে সামনে নিয়ে আসলাম। গ্লুকোজ ও ফ্রুক্টোজ। এখন গ্লুকোজ আর ফ্রুক্টোজ হচ্ছে জাইমেজ এনজাইমের সাহায্যে ফার্মেন্টেশন প্রক্রিয়ায় 20 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইথানল উৎপন্ন করে। এখন এখানে হচ্ছে 4 ইথানল আর এটা কি কার্বন ডাইঅক্সাইড, 4CO2, এটা কাটা, এই যে উপরে কার্বন ডাইঅক্সাইড। 4গুলো আনার কারণ হচ্ছে সমতাকরণ করা হয়েছে। তো এখানেও যদি হচ্ছে এইটাই লেখা হয়েছে যে গ্লুকোজ আর ফ্রুক্টোজ, এই যে এখান থেকে গ্লুকোজ আর ফ্রুক্টোজ আনলাম, গ্লুকোজ আর ফ্রুক্টোজ
জাইমেস এনজাইমের সাহায্যে ফার্মেন্টেশন প্রক্রিয়া, জাইমেস এনজাইমের সাহায্যে 20 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফার্মেন্টেশন বা গাজন, ফার্মেন্টেশনকে গাজনও বলা হয়, ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়ায় ইথানল তৈরি করে। কি তৈরি করে? ইথানল তৈরি করে। দুইটা বিক্রিয়া গেল। তারপর হচ্ছে বিক্রিয়া 3, ওই ইথানলটা আনলাম, আর ইথানলের সাথে এবার অক্সিজেন যোগ হবে, মিশ্রিত হবে। অক্সিজেন মিশ্রিত হয়ে অ্যাসিডোব্যাক্টর ব্যাকটেরিয়ার উপস্থিতিতে ব্যাকটেরিয়ার উপস্থিতিতে ইথানয়িক অ্যাসিড তৈরি হবে। তো এটাই সুন্দর করে নিচে লেখা আছে। এটা যদি দেখি CH3CH2OH সাথে অক্সিজেন যোগ হয়েছে, আর এই যে ACCTOBACTOR অ্যাসিডোব্যাক্টর ব্যাকটেরিয়ার উপস্থিতিতে CH3COOH প্লাস H2O পানি উৎপন্ন হয়েছে। তো এখন কী লেখা আছে সর্বশেষে? অ্যাসিডোব্যাক্টর ব্যাকটেরিয়ার উপস্থিতিতে ইথানলকে, এই যে ইথানলকে বায়ুর অক্সিজেন দ্বারা জারিত করে, বায়ুর অক্সিজেন না লিখে শুধু অক্সিজেনও লেখা যায়। তো যে সর্বশেষে অ্যাসিডোব্যাক্টর ব্যাকটেরিয়ার উপস্থিতিতে ইথানলকে অক্সিজেন দ্বারা জারিত করে ইথানয়িক অ্যাসিড তৈরি হয়। অক্সিজেন দ্বারা জারিত করে মনে রাখতে হবে, জারিত করে ইথানয়িক অ্যাসিড তৈরি হয়। হ্যাঁ, ইথানয়িক অ্যাসিড, এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা লাইন। ইথানয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে। ইথানয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে। তো এই যে এটা হচ্ছে বিক্রিয়া গেল। তো এটা এখন মনে থাকবে কীভাবে? এগুলো বারবার লিখতে হবে। এগুলো আমি যেগুলো লিখছি এগুলো সব একবার করে লিখতে হবে, তাহলে মনে থাকবে। এই যে একটু মাইন্ডটাতে ঢুকাইতে হবে। প্রথমে যে এনজাইমগুলো লেখা ছিল ওগুলা, এই যে প্রথমের এই এনজাইমগুলো, যেগুলো কি ইনভার্টেজ আদ্র বিশ্লেষিত করে জাইমেজ ফার্মেন্টেশনে ব্যবহৃত হয়। আরেকটা আছে অ্যাসিডোব্যাক্টর ব্যাকটেরিয়া, এগুলো মাথায় ঢুকাইতে হবে যে ইনভার্টেজ আদ্র বিশ্লেষিতই করে জাইমেজ ফার্মেন্টেশন প্রক্রিয়ায় ব্যবহৃত হয়। আর অ্যাসিডোব্যাক্টর ব্যাকটেরিয়ার উপস্থিতিতে ইথানলকে ইথানোয়িক অ্যাসিড করতে হয়। এগুলো আগে মাথায় ঢোকাইতে হবে। সংকেতগুলো মনে রাখতে হবে আগে। তারপর বিক্রিয়ায় আসে, এগুলো লিখতে হবে। একবার দুইবার 3বার করে লিখলে এগুলো মনে থাকবে। আর এটা তো এই বিক্রিয়াটারই বাংলা ভাষায় প্রয়োগ আর কি। এগুলো তো নিজে বানাই লিখছি, এগুলো নিজের মতো করে লিখতে হবে। আর এগুলো মনে রাখতে হবে, এটা 37 ডিগ্রি সেলসিয়াস, এটা 20 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস। তারপরে এই যে বিক্রিয়া 3, এটা শেষের কথাটা একটু ভালো করে মনে রাখতে হবে। অ্যাসিডোব্যাক্টর ব্যাকটেরিয়ার উপস্থিতিতে ইথানলকে বাইরের অক্সিজেন দ্বারা জারিত করে ইথানোয়িক অ্যাসিড তৈরি হয়। আর এটাতে সবথেকে বেশি ইম্পর্টেন্ট, ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে। তারপরে হচ্ছে এগুলো হচ্ছে আখের রস আর খেজুরের রস, এগুলো গেলো। এখন যদি স্টার্চ বা শর্করা বলে, শর্করা স্টার্চ এগুলো কিছু থাকে, আলুতে থাকে, এমন কোনো কিছু যদি উদ্দীপক দেওয়া থাকে, তাহলে প্রথমে আগে এই যে এইটা লিখতে হবে। এটা হচ্ছে স্টার্চ বা শর্করা। এটার স্টার্চের হচ্ছে সংকেত, এটা C6H10O5। আর এটা বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে C6H10O5 N। ডায়াস্টেজ এনজাইমের সাহায্যে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আদ্র বিশ্লেষিত হয়ে মল্ডোজ উৎপন্ন করে। এই মল্ডোজটাই কিন্তু আমরা এর আগে সুক্রোজ বলছি। তো একই ব্যাপার, মল্ডোজ আর সুক্রোজ। স্টার্চ যখন বলবো এটা মাথায় রাখতে হবে, যদি স্টার্চ বা শর্করা বলে তাহলে এই যে C6H10O5 এটা হচ্ছে স্টার্চের সংকেত, মাথায় রাখতে হবে। আর এখানে একটা N আছে, এটা হচ্ছে ডায়াস্টেজ এনজাইমের সাহায্যে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আদ্র বিশ্লেষিত হয়ে মল্ডোজ তৈরি করে। এটা লেখার পর তো কি লিখেছে, তারপর বাকি সব কিছু সেম। এটা লিখলাম, এই বিক্রিয়াটা লিখলাম। বিক্রিয়াটা লেখার পর
এই যে লিখে দিলাম যে স্টার্চকে ডায়াস্ট্রেস এনজাইমের সাহায্যে 45°C তাপমাত্রায় আদ্র বিশ্লেষিত করে মল্টোজ উৎপন্ন হয়। এইটা লিখার পর আবার এই প্রথম থেকে শুরু, এখান থেকে যে ওই H2O সুক্রোজ তারপরে এইখানে কি স্যার এগুলো এইভাবে করে আবার বিটা 3 পর্যন্ত এখানে আনে বসাই দিলেই শেষ। এটাই হয়ে গেল হচ্ছে 10 মিনিটে ভিনেগার প্রস্তুতি। এখন ভিনেগার প্রস্তুতি তো হলো, কিন্তু ভিনেগার দিয়ে কীভাবে খাদ্যশস্য সংরক্ষণ করা যায় এটা দেখতে হবে। এগুলো আগেই লেখা ছিল, ওই জন্য লেখাগুলো এমন আর কি। ভিনেগারের ক্রিয়াকৌশল ব্যাকটেরিয়া প্রতিরোধ বা খাদ্য সংরক্ষণ। ভিনেগার এই যে পয়েন্ট করে লেখা আছে এগুলো মুখস্থ করতে হবে। ভিনেগার পানিতে বিয়োজিত হয়ে পানিতে H+ ত্যাগ করে। দেখলাম কিন্তু আমরা ভিনেগার পানিতে বিয়োজিত হয়ে পানিতে H+ ত্যাগ করে। এই যে পানিতে H+ ত্যাগ করে। তো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বেড়ে গেলে pH কমে যায়। হাইড্রোজেন আয়নটার ঘনমাত্রা যদি বেড়ে যায় তাহলে pH কমে যায়। pH কমে গেলে অম্লীয় বা অ্যাসিডিক পরিবেশ তৈরি হয়। pH কমে গেলে অম্লীয় বা অ্যাসিডিক পরিবেশ তৈরি হয়। ভিনেগারের pKa 4.74, এটা মাথায় রাখতে হবে, 4.74, যার কারণে এর pH হয় 4 থেকে 5-এর মধ্যে। এই 5 নম্বর পয়েন্টটা ভালো করে মনে রাখতে হবে। ভিনেগার pKa 4.74, যার কারণে এর pH হয় 4 থেকে 5-এর মধ্যে। এই 4 থেকে 5 pH-এর মধ্যে কোনো জীবাণু টিকে থাকতে পারে না। pH যদি এটা হয় তাহলে এর মধ্যে কোনো জীবাণু টিকে থাকতে পারে না, বংশবৃদ্ধিও করতে পারে না। এবং ভিনেগার H+ আয়ন ব্যাকটেরিয়ার প্রাচীরকে ধ্বংস করে ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। এবং ভিনেগারটার H+ আয়নটা প্রাচীরকে ধ্বংস করে ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। মাংস, আচার ইত্যাদি সংরক্ষণে ভিনেগারে ডুবিয়ে রাখা হয়। তো এখানে মেইন পয়েন্ট হলো, মূল কথা হলো ভিনেগার পানিতে বিয়োজিত হয়ে ভিনেগারটা H+ ত্যাগ করে। তো H+ ত্যাগ করলো, H+ এর ঘনমাত্রা যদি বেড়ে যায় তাহলে pH কমে যায়। আর pH কমে গেলে অম্লীয় বা অ্যাসিডিক পরিবেশ সৃষ্টি হয়। এখন অম্লীয় বা অ্যাসিডিক পরিবেশটা কতটা সৃষ্টি হয়? ভিনেগারের pKa এটা হচ্ছে 4.74, যার কারণে pH 4 থেকে 5-এর মধ্যে চলে আসে। 4 থেকে 5 কি অম্লীয় বা অ্যাসিডিক পরিবেশ। এখন এই 4 থেকে 5 pH-এর মধ্যে কোনো জীবাণু টিকে থাকতে পারে না বা বংশবৃদ্ধিও করতে পারে না। এবং ভিনেগারের H+ আয়ন ব্যাকটেরিয়ার প্রাচীরকে ধ্বংস করে, এবং ভিনেগারের H+ আয়নটা ব্যাকটেরিয়ার প্রাচীরকে ধ্বংস করে ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। আর এটা হচ্ছে কথায় ব্যবহার করা হয়। এটা আমার থেকে তুমি বেশি ভালো জানো যে মাংস, আচার ইত্যাদি সংরক্ষণে ভিনেগারে ডুবিয়ে রাখা হয়। ভিনেগার গেল। ভিনেগারের পরে এখন হচ্ছে তেল, চিনি, এগুলা। তো তেলের ক্ষেত্রে কী হয়? তেলে ডুবিয়ে রাখলে কী হয়? খাদ্যবস্তুতে কোনো পানি প্রবেশ করতে পারে না। আর্দ্রতা না থাকায় কোনো অণুজীব জন্মাতে পারে না। এভাবে খাদ্যদ্রব্য তেলের ভিতর সুরক্ষিত থাকে। মানে তেলের ভিতর কীভাবে সুরক্ষিত থাকে যে কোনো জিনিসগুলা, ওটাই বলা হয়েছে যে তেলে ডুবিয়ে রাখলে খাদ্যবস্তুতে কোনো পানি প্রবেশ করতে পারে না। তেল পানি তো একসাথে মিক্সড হয় না, এই জন্য পানি প্রবেশ করতে পারে না। আর্দ্রতা না থাকায় কোনো অণুজীব জন্মাতে পারে না। পানি নেই, এই জন্য আর্দ্রতাও নেই। আর্দ্রতা না থাকায় কোনো অণুজীব জন্মাতে পারে না। এভাবে খাদ্যদ্রব্য তেলের ভিতর সুরক্ষিত থাকে। তারপর হচ্ছে লবণের ক্ষেত্রে দেখি 7 থেকে 8% লবণের ঘনমাত্রা ব্যবহার করে খাদ্য সংরক্ষণকে কিউরিং বলে। এই যে এটা মনে রাখতে হবে, এটা MCQতে আসবে। 7 থেকে 8% লবণের ঘনমাত্রা ব্যবহার করে খাদ্য সংরক্ষণকে কিউরিং বলে। 7 থেকে 8% লবণের ঘনমাত্রা ব্যবহার করে খাদ্য সংরক্ষণকে কিউরিং বলে। ওই যে সমুদ্রের যে মাছগুলা, ওই যে ইলিশ মাছ, ওগুলো লবণ দিয়ে সংরক্ষণ করা হয়, এগুলোই আর কি। 7 থেকে 8% লবণের ঘনমাত্রা ব্যবহার করে খাদ্য সংরক্ষণকে কিউরিং বলে। এটা মাথায় রাখতে হবে। তারপর বলছে কি, খাদ্যবস্তুর গায়ে থাকা লবণ খাদ্যবস্তুর সকল পানি শুষে নেয়। লবণটা সকল পানি শুষে নেয়। পানি যখন শুষে নেয় তাহলে আর্দ্রতা থাকবে না। আর্দ্রতা না থাকায় অণুজীব জন্মাতে পারে না। তেল আর লবণ গেল। তো এখন দেখি চিনির ক্ষেত্রে কি 70 থেকে 80% চিনির দ্রবণে খাদ্যবস্তুকে সংরক্ষণ করে। 70 থেকে 80% মনে রাখতে হবে। চিনির ক্ষেত্রে 70 থেকে 80%, আর লবণের ক্ষেত্রে 7 থেকে 8%।
তো 70-80% চিনির দ্রবণে খাদ্যবস্তুকে সংরক্ষণ করে চিনির ব্যাকটেরিয়ার অভ্যন্তরের জলীয় অংশ অসমোসিস প্রক্রিয়া শোষণে চিনির ব্যাকটেরিয়ার অভ্যন্তরের জলীয় অংশ অসমোসিস প্রক্রিয়া এটা মনে রাখতে হবে। কি প্রক্রিয়া শোষণে চিনিটা কি প্রক্রিয়া শোষণে? এটা হচ্ছে অসমোসিস প্রক্রিয়া শোষণে জলীয় অংশের অপসারণের কারণে ব্যাকটেরিয়া মারা যায়। জলীয় অংশের অপসারণটার কারণে ব্যাকটেরিয়া মারা যায়। এগুলো করলেই মোটামুটি অনেকগুলো সিকিউ সলভ হয়ে গেছে। কিন্তু সিকিউ বোঝার জন্য আমাদেরকে সবগুলা টপিক জানতে হবে, মানে কিভাবে সিকিউগুলো আসতেছে, কোনটা থেকে কি আসতেছে। এটার জন্য আমাদেরকে এই যে বইয়ে চলে যেতে হবে। গ ঘ আসার মতো টপিকগুলা এই যে এগুলো একটা করে দেখতে হবে প্রথমে। তো আমি তো অনেক কিছু বলেছি, যেমন এই যে ভিনেগার, এটাই সবচেয়ে বড় টপিক। ভিনেগার, তারপরে খাদ্য সংরক্ষণ, ফুড প্রিজারভেটিভস, এগুলোর অনেক কিছু বলছি। তো এগুলোর মধ্যে এই যে অনেক কিছু বাদ হয়ে গেছে। এই যে কৌটাজাতকরণ, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা বলি নেই আমি। তো কৌটাজাতকরণটা তো সহজ একটা বিষয়, এটা হচ্ছে মুখস্থর বিষয়, এটা বোঝানোর কিছু নাই। তো এটা পড়ে নিতে হবে কৌটাজাতকরণটা। আর কৌটাজাতকরণটা পড়লে বাকি আমার খাতাটা পড়লেই হবে। আর প্রশ্নগুলো একবার করে চোখ বুলায় নিতে হবে, এই যে উদ্দীপকগুলো, তাহলেই শেষ।